দাঁত হলুদ হয়ে যাচ্ছে, ঠান্ডা গরমে দাঁত শিরশির করছে, এগুলো কি শুধুই দাঁতের কোনো দাগ বা ছোপ, নাকি এনামেল ক্ষয়ে যাওয়ার লক্ষণ? এই এনামেল আসলে কি? এনামেল কি কাজ করে এবং এনামেল কিভাবে ক্ষয়ে যায়? দাঁতের এনামেল যদি ক্ষয়ে যায় তাহলে কি সেটা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? টুথপেস্ট বা ঘরোয়া উপায়ে এনামেল বাঁচানো সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন প্রত্যেকের। আজকের পর্বে আমরা জানবো দাঁতের এনামেল কি, কেন নষ্ট হয় এবং কি করে বাঁচানো যায় এবং কি করে তা ফিরিয়ে আনা যায়। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাবো, অনেকগুলো প্রশ্ন আছে জানি আপনাদের, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আমরা আজকে যেগুলো আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, আসলে এই এনামেলের বিষয়টি নিয়ে না বহু মানুষের প্রশ্ন আছে যে এনামেল ক্ষয়ে যাচ্ছে, বা এনামেল মানে কিছু হলেই দাঁতে কোনো সমস্যা হলেই ভাবছে এনামেল ক্ষয়ে যাচ্ছে, না হলে কেউ হয়তো সেটা সম্পর্কে জানেই না। কিন্তু আপনি তাদের স্যার একটু সকলের জন্য বলুন যে এই এনামেল আসলে কি এবং এর কাজ কি? এনামেল এই জিনিসটা নিয়ে না আমাদের এইটা একটা দাঁতের খুব ইনিগম্যাটিক স্ট্রাকচার। এনামেলটা কি? এনামেলটা হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে, এনামেল হচ্ছে আমাদের মানব শরীরের যতগুলো স্ট্রাকচার আছে তার মধ্যে সবচেয়ে শক্ত স্ট্রাকচার হচ্ছে এনামেল। ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য হোল হিউম্যান বডি। হাড়ের থেকেও শক্ত। এবার হাড়ের থেকে শক্ত হওয়া যেমন একটা সুবিধা আছে, অসুবিধা আছে। যে জিনিস যত বেশি শক্ত হয় সেই জিনিস তত বেশি ফ্র্যাজাইল বা ব্রিটল হয়, অতএব ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি। এবার এনামেল কিন্তু একটা খুব গন্ডগোলের টিস্যু। কেন? এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে বাইরের স্তর, এবং এটা থাকে হচ্ছে দাঁতের যে ক্রাউন, মানে দাঁতের রুট বা দাঁতের মূল যেটা হাড়ের মধ্যে থাকে, তার মধ্যে এনামেল থাকে না। তার যে লেয়ারগুলো, দাঁতের মাঝখানে একদম কোরে পাল্প থাকে, তার বাইরে ডেন্টিন। দাঁতের ওই লেয়ারটা যেখানে রুটের ওপরে থাকে তাকে বলে সিমেন্টাম। দাঁতের ক্রাউন, যেটাকে আমরা হাসলে বা কথা বলতে গেলে দেখতে পাই, এটার বাইরে থাকে এনামেল। এনামেল না, আমি অনেক ইন্টারভিউ আগে বলেছি, এনামেল হচ্ছে আমাদের শরীরের কোহিনূর হিরে। কেন? এনামেল যদি একবার যায়, এনামেল কিন্তু আর ফিরবে না। কারণটা হচ্ছে, এনামেল আমাদের বডিতে তো বিভিন্ন জিনিস, বিভিন্ন সেল তৈরি করে। এনামেলকে যে সেলটা তৈরি করে তার নাম হচ্ছে অ্যামিলোব্লাস্ট। বাট অ্যামিলোব্লাস্টের একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক আছে। দাঁতটা যখন ও বেরোয়, যখন ওর ফরমেশন, ওর শেপ এবং এর আউটলাইন এবং ফর্মটা তৈরি হয়ে যায়, তখন এই অ্যামিলোব্লাস্টটা মরে যায়। যে কারণে দাঁতের যদি ওপরে কোনো অংশ ভেঙে যায়, চিপ অফ করে বা ঘষে উঠে যায় এনামেলটা, ওই এনামেলটা কিন্তু আর ফিরে আসবে না, অন্যটা চলে গেল। মানে বিভিন্ন রকম টল ক্লেম, এটা দিয়ে এনামেলকে রক্ষা করা যায়, এটা দিলে এনামেল ফিরে আসে, এটা দিলে এনামেল তৈরি হয়। এখন অনেক রকম বাজারে পেস্টও বলছে যে এনামেল তৈরি হয় না। এনামেলকে তৈরি করা সম্ভব নয়। এনামেল লাইক সাবস্টেন্স, দাঁতের ভেতরের যে লেয়ার ডেন্টিন, তার ওপরে তৈরি হলেও হতে পারে, কিন্তু সেটা এনামেলের ধারে কাছে নয়। এবার তুমি বলছিলে যে এনামেল উঠে গেলে দাঁত সাদা হয়ে যায়, হলুদ হয়ে যায় বা শিরশির করে। তার কারণটা কি? এনামেলটা হচ্ছে দ্য প্রোটেক্টিভ লেয়ার অফ দ্য টুথ। এনামেলটা আগেকার দিন ওই তোমার দুর্গের বাইরে পরীক্ষা থাকতো, যেটাকে পার হয়ে আসতে হতো যুদ্ধ করতে গেলে। এনামেলটা এইরকম একটা প্রোটেক্টিভ লেয়ার। এবার এনামেলটা চলে গেলে যেটা হয়, কেন দাঁতটা হলুদ হয়ে যায়? কারণ ভেতরে যে লেয়ার ডেন্টিন সেটা হলদেটে। আর যেহেতু এনামেলটার খুব প্রোটেক্টিভ লেয়ার এবং এনামেলের মধ্যে এনামেলটা সেরকম পারমিয়েবল নয়, সেজন্য ফ্লুইড এনামেলের মধ্যে দিয়ে পাস করতে পারে না, কিন্তু ডেন্টিনের মধ্যে দিয়ে ফ্লুইড পাস করতে পারে। যে এনামেলটা উঠে গেল, ও ভেতরে যে কোরে যে নার্ভ আছে, ওর থেকে কিছু সেল আছে, ওডোন্টোব্লাস্ট বলে, তার যে প্রসেস, এগুলোকে ইরিটেট করতে থাকে। ফলে প্রথম শিরশির করে, তারপরে খুব বেশি হলে সেটা ব্যথায় রূপান্তরিত হয়। অতএব আমরা বুঝতে পারছি যে আমাদের বাড়ির প্রহরী যদি না থাকে, মেন গেট যদি না থাকে, তাহলে কিন্তু বাড়ির মধ্যে হুড়মুড় করে বিপজ্জনক হবে। সেই জন্য এনামেল যেহেতু এরকম প্রাচীরের মতন আমাদের দাঁতের কোটটাকে ঘিরে রেখেছে, পাল্প, তারপরে ডেন্টিন, তারপরে এনামেল কিন্তু না থাকলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেবে। তার মধ্যে তুমি যেগুলো বলছিলে, খুব শিরশির করা, এমনকি ব্যথা হওয়া, এবং তাছাড়াও দাঁতের রং পরিবর্তন হওয়া,
এবং অচিরেই দাঁতটা কিন্তু নন ভাইটাল হয়ে যাবে, দাঁতটা কিন্তু ভিতরে পাল্পটা ইরিটেশন হতে হতে দাঁতটা মরেই যাবে। আচ্ছা, অতএব এনামেলকে আমাদের প্রোটেক্ট করতেই হবে। এখানে স্যার একটা প্রশ্ন আসে যে এনামেলটা তাহলে নষ্ট হচ্ছে কেন, ক্ষয় হয়ে যায় হ্যাঁ কেন? সেটাই বলছি, দুটো তিনটে কারণে এনামেল নষ্ট হতে পারে। একটা হচ্ছে যে অবশ্যই ব্যাকটেরিয়া থেকে ক্যাভিটি হলো, তাহলে এনামেলটা নষ্ট হয়ে গেল। যে জন্য অনেকে আমাদের জিজ্ঞেস করেন, কেউ জিজ্ঞেস করেন, সময় ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ক্যাভিটি হয়েছে, এটা নিজে থেকে ঠিক হয়ে যেতে পারে বা কোনো ওষুধ দিলে ঠিক হতে পারে? তাদের আমরা বোঝাতে পারি না। আমি তোমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য বলছি যে, বারবার বলছি, এনামেল চলে গেলে কিন্তু এনামেলকে আর ফেরত আনা পসিবল নয়। সেই জন্যই ক্যাভিটি যদি একবার হয়ে গর্ত হয়ে এনামেলটা চলে যায়, ওই ক্যাভিটি কিন্তু যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার করে তাকে ওরকম রিপ্লেসমেন্ট মেটেরিয়াল দিয়ে সেটাকে আমরা রেস্টোর না করব, ততক্ষণ কিন্তু এনামেল আর কোনোদিন ফিরে আসবে না। যেহেতু এনামেল আর কমপ্লিটলি রেস্টোর করা যায় না এবং এটা তৈরিও হয় না, বডি তৈরি করতে পারে না, সেই জন্য ক্যাভিটি হলে সেটাকে ট্রিটমেন্টই করতে হবে, ওটা নিজের থেকে রিভার্সাল হয় না আজ পর্যন্ত। এরকম হতে পারে যে ফিউচারে আমরা কোনো স্টেম সেল রিসার্চ বা এমন কিছু করতে পারলাম, তাতে হয়তো এনামেল তৈরি করা গেল, কিন্তু আজকের দিন পর্যন্ত এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু এনামেল তৈরি হওয়ার মতন কোনো ন্যাচারাল বা কোনো আর্টিফিশিয়াল মেকানিজম আমাদের কাছে নেই। অতএব এনামেলকে আমাদের সাংঘাতিকভাবে প্রোটেক্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে, তুমি যেটা বলছিলে, দ্বিতীয় নম্বর হচ্ছে একটা অসুখ বা একটা গ্রুপ অফ অসুখ, এই অসুখটা প্রায় আত্মঘাতী অসুখ। কিরকম? সেটা হচ্ছে আমরা খুব জোরে ব্রাশ করছি, হার্ড ব্রাশ ইউজ করছি, পাউডার ইউজ করছি, বিভিন্ন রকম কোর্স মেটেরিয়াল, নুন তেল, এই ধরনের জিনিস, এতে এনামেল চলে যাবে। আচ্ছা, এটা একদম আত্মঘাতী, মানে নিজেরা করছি। এছাড়াও এনামেল যাওয়ার কতগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে নিউরোলজিক্যাল বা নিউরোসাইকিয়াট্রিক বা নিউরোমাস্কুলার ডিসঅর্ডারের জন্য রাতে অধিকাংশ সময় রাতে হয়, রাতে ছাড়াও হয়, কিন্তু অধিকাংশ সময় ঘুমের মধ্যে দাঁতে ঘষে একটা এনামেল, যে বলছিলাম যে এনামেলটা ভীষণ শক্ত, একটা এনামেল, উপরের দাঁতের এনামেল এবং নিচের দাঁতের এনামেল দুটোর ঘর্ষণের ফলে সেই এনামেলটা চলে যেতে পারে, এটাকে আমরা অ্যাট্রিশন বলি। টুথব্রাশ করে যদি চলে যায় সেটাকে আমরা অ্যাব্রেশন বলি। আর আরেকটা সিচুয়েশন আছে, সেটাকে আমরা বায়োকোরোশন বলি, আগেকার দিনে সেটাকে ইরোশন বলা হতো। সেটা হচ্ছে যদি কারো জিআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার থাকে, যেখানে স্টমাকের অ্যাসিডটা উঠে আসছে, সেটা আমাদের দেশে কম্পারেটিভলি রেয়ার। সেক্ষেত্রে এনামেলটা ভেতরের দিক থেকে প্যালেটাল সাবস্টেন্স বা লিঙ্গুয়াল স্ট্রাকচার থেকে যায়, সেটাতেও হতে পারে। অতএব আরেকটা হতে পারে কি, চোটাঘাত লেগে কোনো কারণে এনামেল চিপ অফ করে ভেঙে বেরিয়ে চলে গেল। এইগুলো মোটামুটি ধরো 90% সিচুয়েশন। এছাড়া বিভিন্ন কয়েকটি অসুখ আছে যেখানে এনামেল একটু উইক তৈরি হয়, সেগুলো কনজেনিটাল হতে পারে, হেরিডিটারি হতে পারে, তাতে হয়তো এনামেল চলে যায়। আরেকটা হচ্ছে মর্টাল এনামেল, এটা খুব খারাপ অসুখ। সেটা হচ্ছে আমাদের জলে যদি আনকন্ট্রোল লেভেল অফ ফ্লোরাইড থাকে, কারণ ভারতবর্ষে কোনো ফ্লোরাইড ম্যাপিং নেই। তুমি জানো কিনা জানি না, রাজস্থানে একটি ডিস্ট্রিক্ট আছে, তার নাম চুরু ডিস্ট্রিক্টে এরকম সবার দাঁতগুলো না চকের মতন সাদা হয়, বা তার মধ্যে খয়েরি মর্টাল এনামেল, ঠিক আছে, খয়েরি দাঁতে। তারা কিন্তু কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করেন না, যে তারা পান দোক্তা গুটকা খান, তাদের এনামেলটাই এরকম মর্টাল বলে, এবং সেই এনামেলটা খুব একদম চকের মতন, এনামেলের যে লাস্টার সেটাও নেই, এবং এনামেলটা খুব উইক, চকের মতন ভেঙে যায়। হ্যাঁ, অতএব এটা একটু এক্সেপশনাল কেস, 10% কেস। এছাড়া বাকি যেগুলো বললাম, এই কারণে এনামেল চলে যায়। কিন্তু আমি আবার বলছি, এনামেল কিন্তু ওই বাংলায় গান আছে, যাক গেছে তা যাক, একবার চলে গেলে ওটা কিন্তু আর কোনোভাবে ফিরে আনা সম্ভব না। আমরা ডাক্তারদের জন্য, মানে অনেকে আমি বলতে শুনেছি, সেটা খুব এথিক্যাল প্র্যাকটিস নয়, যে এনামেল তৈরি করে দেবো। ডাক্তাররা বলছে এনামেল তৈরি করা যায় না, এনামেলকে রিপ্লেস করা যায়। অতএব তুমি যেটা এনামেল সম্পর্কে আশা করি যে একটু বোঝা গেল। অনেকে এটা স্যার ভাবেন যে লেবু, ভিনিগার বা কোল্ড ড্রিঙ্কস এগুলো দাঁতের জন্য ক্ষতি করে, এটা একটু। হ্যাঁ, অ্যাবসলিউটলি। লেবু, ভিনিগার, কোল্ড ড্রিঙ্কস, তুমি যদি তিনটে সাবস্টেন্সের নাম বোঝাও, তুমি দেখবে এর একটা কমন থ্রেড আছে। কমন থ্রেডটা কি? লেবু হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর কোল্ড ড্রিঙ্কস হচ্ছে কার্বনিক অ্যাসিড। প্রত্যেকটি অ্যাসিডিক সাবস্টেন্স। তুমি যদি অ্যাসিডিক সাবস্টেন্সেস বেশি খাও, বলছিলাম গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হয়, এটা আবার ডায়েটারি অ্যাসিডস, যেগুলো পিএইচ কম, এই ধরনের অ্যাসিড যদি তুমি খাও, তুমি যেটা বলছিলে, খুব বেশি পরিমাণে কোলা জাতীয় ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা লেবু বা ভিনিগার জাতীয় জিনিস, এইগুলো যদি কন্টিনিউয়াসলি খেতে থাকো, সেক্ষেত্রে কিন্তু এনামেল কেমিক্যালি রিজলভ হয়ে চলে যাবে। এটাও একটা কারণ।
খুব ভালো মনে করেছি, কিন্তু এটা একটা অবশ্যই। একেবারে। তাহলে স্যার এটা কখন বোঝা যাবে যে আমার এনামেল চলে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে? এনামেল ক্ষয়ে যাচ্ছে, এটা আমি যদি আয়নার সামনে দাঁড়াই না, আমি পরিষ্কার বুঝতে পারবো। এই দাঁতটা দেখতে এই মানে একটু রাফ হতে শুরু করবে, দাঁতে অলরেডি কোনো কোনো জায়গায় শিরশির করবে, হলুদ হলুদ ছোপ পড়বে, প্লাস দাঁতটা একটু দাঁতের যে শাইন সেটা চলে যেতে শুরু করবে, প্লাস আমি বুঝতে পারবো যে কতগুলো জায়গায় দাঁতের শেপটা চেঞ্জ হতে শুরু করেছে। এইগুলো একটা আর্লি সাইন। আমরা বলি ওই যে দাঁতে দাঁতে ঘষা কথা হচ্ছে ওয়্যার ফ্যাসেট, হা করলে আমরা দেখতে পাবো দাঁতের ওপরে যেরকম একটা জায়গাতে কলসি বা হাঁড়ি অনেক দিন ধরে রাখলে একটা কনকাভিটি তৈরি হয়, দাঁতের উপর একটা কনকাভিটি তৈরি হয়, মানে এনামেলটা ওখান থেকে চলে যাচ্ছে, এবং সেখানে ওই জায়গাটায় ওই স্থানে একটা রঙের পরিবর্তন হবে, ইয়েলোইশ হবে, কারণ এনামেলটা হচ্ছে ট্রান্সলুসেন্ট গ্রে বা হোয়াইটিশ, ডেন্টিনটা কিন্তু ইয়েলোইশ। বলেই আমরা বুঝতে পারবো যে জিনিসটা হলুদ হলুদ দেখাচ্ছে, এবং চট করে একটু ঠান্ডা জল লাগলে কোনো কোনো সময় ঝনঝন করে উঠছে, আমরা বুঝতে পারবো এনামেলটা যাচ্ছে। তাহলে স্যার এই এনামেলকে বাঁচানোর উপায়টা কি? মানে এটা কি খাওয়া দাওয়ার কোনো অভ্যেস বা কোন ধরনের খাবার প্রোটেক্ট করে, নাকি ব্রাশটা ভালোভাবে করা বা হ্যাঁ বলছি, তবে তুমি যেরকম বললে অ্যাসিডিক সাবস্টেন্সেস যতটা কম খাওয়া যায়, কোলা টাইপের ড্রিঙ্কস বা এই ধরনের ড্রিঙ্কস খেলে ইমিডিয়েটলি মুখটা ধুয়ে ফেলতে হবে। রিফাইন্ড সুগার যতটা কম খাওয়া যাবে, কারণ সেক্ষেত্রে ক্যাভিটি হওয়ার পসিবিলিটি কমবে। আমাদের ব্রাশিং ফোর্সটা কন্ট্রোল করতে হবে। ব্রাশটা সিলেকশন করার সময় দেখতে হবে যে আমরা একটা সফট ব্রাশ ইউজ করছি, এবং আমাদের এখানে আমাদের দেশে লোকে বিভিন্ন রকম গুড়াকু, ছাই, গুল, বিভিন্ন রকম কোর্স, লোকের ধারণা কোর্স পার্টিকেল দিয়ে করলে বেশি পরিষ্কার হবে। এটা কিন্তু সাংঘাতিক, অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় যে কোর্স পার্টিকেল দিয়ে ইউজ করলে কিন্তু এনামেলটা যাবে, তাতে হিতে বিপরীত হবে। আর হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আমাদের ব্রাশ করার টেকনিকটা জানতে হবে। এলো পাতারি ব্রাশ করলে কোনো লাভ হবে না, এটা স্ক্রচ বাইট দিয়ে ঘষার মতো ঘষলে দাঁতের এনামেলে ক্ষতি হবে, কারণ এনামেলের রডের একটা ডিরেকশন আছে। আমি যদি ব্রাশ নিয়ে তার উপরে এলো পাতারি ঘষি, সেক্ষেত্রে কিন্তু এনামেলটা চলে যাবে। সেজন্য দরকার হলে বিভিন্ন রকম ব্রাশিং টেকনিক ইউটিউবে অ্যাভেলেবেল, যেমন মডিফাইড বাস, এই ধরনের টেকনিক দেখা যেতে পারে। কতটা ফোর্স দেব, কি অ্যাঙ্গুলেশনে অ্যাডাপ্ট করবো। আমি যদি এরকম হয় যে আমি খুব জোরে ব্রাশ করছি, নিজে কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে আমি বলবো একজন ডাক্তারবাবুকে দেখিয়ে প্রথমে টেকনিকটা চেঞ্জ করার চেষ্টা করুন। যদি না হয় পাওয়ার ব্রাশে শিফট করে যান, কারণ পাওয়ার ব্রাশে আপনি জোরে ব্রাশ করতে পারবেন না, সুইচ টিপলেও একটা সার্টেন ফোর্সই আপনার দাঁতকে ডেলিভার করবে। অতএব সেই রকম ব্রাশে চলে যাওয়া যেতে পারে। এইগুলো করলেই মোটামুটি এনামেল প্রোটেক্টেড থাকবে। যদি এরকম হয় যে আমার দাঁতে হাতে ঘষছে, একজন ডাক্তারবাবুর কাছে যান। আমার স্লিপ সাইকেল ডিসঅর্ডার আছে, নাক ডাকছে, ওরাল স্লিপ অ্যাপনিয়া, আমার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে হয়তো আমার কিছু অ্যাপ্লায়েন্স পরতে হতে পারে, নাইট গার্ড পরতে হতে পারে। সেটা যেটা দরকার হবে সেটা করবো, কিন্তু মনে রাখবে এনামেল একটাই অমূল্য জিনিস, একে রক্ষা করা আমাদের অত্যন্ত কর্তব্য। কারণ এনামেল এমন একটা জিনিস, এটা চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। অতএব আমাদের জীবনে এমন এমন কিছু জিনিস যেগুলো রিভার্সিবল, সেগুলোর ক্ষেত্রে আমরা একটু অবহেলা করলেও করতে পারি, যদিও উচিত নয়, কিন্তু যেগুলো রিভার্সিবল নয়, একমুখী, যেটা চলে গেলে সারা জীবনের জন্য চলে গেল, সেই জিনিসের ব্যাপারে আমাদের একটু বেশি যত্নশীল হতে হবে। তাহলে স্যার যাদের এই সমস্যা অলরেডি তৈরি হয়েছে, যাদের এনামেল ক্ষয়ে গেছে, তাদের জন্য ঠিক কি ধরনের চিকিৎসা? তাদের জন্য এটা ডিপেন্ড করছে যে আমি কি ধরনের রিহ্যাবিলিটেশন করব। হতে পারে যে একটা উপরে রেস্টোরেশন লেয়ার দিয়ে হতে পারে, আবার যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো উপরে অনলে বা ক্রাউন এই ধরনের কিছু দিতে হবে, যেন ফার্দার ড্যামেজ না হয়। সেটা ডিপেন্ড করছে কোন স্টেজে কতটা এনামেল ক্ষতি হয়েছে বা কি কারণে এনামেল ক্ষতি হচ্ছে। যে কারণগুলো থেকে হচ্ছে সেটাকে রিভার্স করতে হবে। সো এই যে ট্রিটমেন্টটা করা হয়, লস অফ এনামেল একটা বড় স্পেকট্রাম, এর অনেকগুলো ফ্যাসেট আছে। কি কারণে এই পার্টিকুলার পেশেন্টের কোন দাঁতে কিভাবে হচ্ছে, এইটার ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ডায়াগনোসিস থেকে সেই পার্টিকুলার পেশেন্টের জন্য একটা কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান। যে এনামেল লস ইজ আ বিগ টাইটেল, এর আন্ডারে অনেকগুলো আমাদের সাবডিভিশন আছে। এই কারণে এনামেল যায়, যে কারণে যাচ্ছে, যে জায়গা থেকে যাচ্ছে, সেটাকে প্রিভেন্ট করা এবং বাকি এনামেলকে প্রোটেক্ট করা, এবং যেটা চলে গেছে সেটাকে রেস্টোর করার জন্য যা করতে হবে, সেটার জন্য প্রত্যেক পেশেন্টের এর একটা অ্যালগরিদম আছে, ডাক্তারদের কাছে আছে। তার জন্য আমরা একটা কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব। তার আগে একটা সিচুয়েশনটা বুঝে ক্লিনিক্যালি জিনিসটাকে দেখে ডায়াগনোসিস করে সেই কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যানটা ডেলিভার করলে অবশ্যই এনামেল যেটা চলে গেছে সেটাকেও রেস্টোর করতে পারবো, এবং ফিউচারে কি করলে আর এনামেল লস হবে না সেটাও পেশেন্টকে
আমরা বলতে পারি। ঠিক। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে এনামেল এমন একটি বিষয় বা এমন একটি পদার্থ যেটা চলে গেলে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি কেউ এরকম বলে থাকেন যে এনামেল ফিরিয়ে আনবো, সেটা কিন্তু তিনি সঠিক বলছেন না। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। এনামেল ক্ষয়ে যাচ্ছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন, চিকিৎসকের পরামর্শ নিন। এনামেল ক্ষয়ে গেলে কি করতে হবে স্যার সেটা জানালেন, সেটা ডাক্তারবাবুর বিষয়। এবং এনামেলকে বাঁচাতে কি কি করবেন, সেটা কতটা যত্নশীল হবেন, কিভাবে যত্ন নেবেন, সেটাও কিন্তু স্যার বললেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনামেলের যত্ন নিন। ধন্যবাদ।